সিপিএমের কথা বললেন, কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই। সিপিএম ডানকুনিতে দেয়াল লিখন করেছে হিন্দি মাধ্যমের মাধ্যমিক স্তরের স্কুল চাই। কথাটার মানে বুঝুন। যেগুলো এসছিল এত এত বাচ্চা দেয়, তো হাম দো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো, তো এত এত বাচ্চাগুলোর মধ্যে কিছু তো এখন 13, 14, 15, 16 বছর হয়ে গেছে। बंगाल में आया, बंगाल में कमाया, बंगाल में रहता, बांगाली को बांग्लादेशी बोलता, बांगालीर काज खाता, আবার বাংলা স্কুল में বাংলা শিখনা পড়তা হয়। কেমন অন্যায় হয়! এই অন্যায়টা যাতে তাদের উপর না করা হয় তাই জন্য সিপিএম এসে গেছে যে এবার ওখানে হিন্দি স্কুল খুলতে হবে। কেন হিন্দি স্কুল খুলতে হবে? ওখানকার বাঙালিরা কি হিন্দি শেখার চেষ্টা করছে? না। ওখানে যদি বাঙালিরা হিন্দি শেখার চেষ্টা না করে তাহলে হিন্দি শেখার চেষ্টা হিন্দি স্কুলের দাবি কারা করছে? হিন্দুস্তানিরা। ওখানে হিন্দুস্তানি এলো কি করে, কি করতে? ডানকুনি কি একটা বিরাট পর্যটন স্থল, তীর্থস্থল? হ্যাঁ, মা ডানকুনিশ্বরী এরকম কোনো ঠাকুর আছে? আমার তো জানা নেই। ঠিক আছে, ওখানে বিরাট সমুদ্র, জলপ্রপাত, ঠিক আছে, পাহাড় পর্বত এসব আছে কিছু ডানকুনিতে? কি আছে? কেউ যদি নেহাত অন্ধ না হয় বুঝবে চারিদিকে শুধু লজিস্টিক্সের হিউজ, এবং যারা গাড়ি করে বাসে করে যান তারা কিন্তু পুরোটা বুঝবেন না। তার কারণ গাড়ি করে করলে আপনি শুধু রাস্তার পাশটা দেখতে পাবেন, এগুলো এক একটা কয়েক কিলোমিটার ডিপ। আপনি গুগল ম্যাপ খুললে একটু হয়তো আন্দাজ পেতে পারেন যে আপনার যে রাস্তাটা হচ্ছে সরু একটা মানে সুতোর মতো, কিন্তু আপনার যে অংশ আর সবুজ নেই, ওরকম নানা রকম আকৃতির প্লট এবং শেড হয়ে গেছে, সেগুলো অনেকটা বেশি বিস্তৃত। ঠিক আছে, বিজেপি, ঠিক আছে, ওই বললাম এই যে আটকে ছিল সেখানে ওই যে সাংবাদিক খুব ভালো লোক, সে লোকাল বিজেপি এবং তৃণমূল দুজনের নেতার কাছেই গেছিল যে এই যে ডানকুনিতে বাসের ওপর সাইকেল যাচ্ছে সবুজ সাথীর, তো এটা নিয়ে কি বললেন? ঠিক আছে, এবং আপনি শুধু উত্তর দুটো শুনুন। তৃণমূলের লোকটাকে বলেছে, ঠিক আছে, তৃণমূলের নেতাটা উত্তর দিয়েছে, এর ফলে সারা ভারত দেখতে পাবে পশ্চিমবঙ্গে কতটা উন্নয়ন করেছে দিদি। আপনি ভাবুন, উত্তরটা ভাবুন শুধু। আমার আপনার টাকায় বিহারে আড়াই ছাপড়ায় সাইকেল বিলি হচ্ছে যাতে তারা কিনা দেখতে পায়, এবং দেখতে পাওয়ার ফল কি হবে? আরও আসবে। ঠিক আছে, বিজেপির নেতাকে ধরেছে, বিজেপির নেতা কি উত্তর দিয়েছে ভাবতে পারেন? আন্দাজ করুন। এই কটা সাইকেল পাঠিয়ে কি হবে? মানে ভেবে দেখুন, মানে বাঙালি যাবে কোথায়? আমি এগুলো যতগুলো বলছি বাংলা পক্ষ নিশ্চয়ই জানেন, আগে অনেকবার সাক্ষাৎকার করেছি, আমরা উইদাউট তথ্য একটাও কথা বলি না। এইবার আসি হচ্ছে যে আমাদের শিল্পের অবস্থায়। ঠিক আছে, আমি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ছিলাম, ঠিক আছে, এর আগে তথ্যগুলো বললাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বেশ কিছু ধরো প্রায় বছর 10 ধরে ভারতের 6 নম্বর ইকোনমি হয়ে বসে আছে। মানে র্যাঙ্ক পড়ছে না, র্যাঙ্ক উঠছে না, ঠিক আছে, একই জায়গায় আছে। সেটা একটা স্থবিরতা। আবার একই সঙ্গে মানে স্থবিরতা মানে অফকোর্স এটা ইমপ্রুভ হলে ভালো হতো, আমরা 5th পজিশনে এলে ভালো হতো। আবার একই সঙ্গে এটাও সত্য যে ভারতের যে অ্যাভারেজ, রাষ্ট্রীয় যে অ্যাভারেজ গড় যেটা, তার থেকে বেশি হারে আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে। কে বলছে? কেন্দ্রীয় সরকার বলছে। কেন্দ্রীয় সরকার কার? বিজেপির। ঠিক আছে, এই যে তুমি এক্ষুনি বললে না যে এগুলো বিজিবিএস কিছু হচ্ছে না, এটা নিশ্চয়ই বিজেপির রাজ্য স্তরের নেতারা বলেছে না? একদমই। কারণ বিজেপির রাজ্য স্তরের নেতারা বেসিক্যালি এটা তো মালিক না বিজেপির, এখানে কর্মচারী টাইপের, ফলে এদেরকে ছেড়ে রাখা হয় যে তোরা যা ইচ্ছে বলবি, এমনিতে তোদের কথার কোনো ভ্যালু নেই। এতে যদি কয়েকটা লোক বিভ্রান্ত হবে, আমি একটা রিসেন্ট উদাহরণ দিচ্ছি। মনে আছে এই বাংলাদেশে হিন্দু নিপীড়িত হচ্ছে যখন, তখন শেখ হাসিনার পতনের পরে, তখন একবার এই শুভেন্দু অধিকারী বনগাঁয় গেছিল ট্রেড বন্ধ করতে, বাংলা পক্ষের এটা দাবি ছিল। তার মানে আপনার শুনে মনে হবে যে বিজেপি, রাজ্যের বিজেপি বলছে তারা ট্রেড বন্ধ করতে চায়। শুভেন্দু অধিকারী যেদিন গেছিল তার মোটামুটি 10 দিন বাদে অমিত শাহ সে ওই বনগাঁ বর্ডারে গেছিল। কেন জানেন তো? আরও বেশি যাতে ট্রেড করা যায় বাংলাদেশের সাথে, তার জন্য ল্যান্ড পোর্ট টার্মিনাল খুলতে। ঠিক আছে,
কোথায় কত ইনভেস্টমেন্ট হচ্ছে, কি ইনভেস্টমেন্ট হচ্ছে, এর একটা স্পেসিফিক লিস্ট আছে, ঠিক আছে? এই লিস্টগুলো খুব পিরিয়ডিক্যালি ডিআইপিপি কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং, প্রজেক্ট অ্যান্ড প্ল্যানিং, ঠিক আছে, তারা লিস্ট বার করে। আমরা কি এতটা অশিক্ষিত হয়ে যাব? দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওখানে যেটা গেলে, এবার আমি এই রাজনৈতিক কথার থেকে এবার বাইরে আসি। আমি কি দেখলাম? আমি ওখানে যেটা দেখলাম, আমার চোখে যেটা পজিটিভ পড়লো, নেগেটিভ অনেক কিছু দেখেছি, সেটাও দু একটা বলবো। আমি নেগেটিভ এটা দিয়ে শুরু করি। ওখানে ওখানে ফিল্ম এবং বিনোদন এই সম্বন্ধে যে সাব প্যানেল যেটা হচ্ছিল, সেখানে সঞ্জয় মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, রুক্মিণী মৈত্র, তারপরে কি তৃণমূলের এমপি ছিল আগে, কি ঘোষ নাটক করতো, হ্যাঁ না 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 নাটক কি অর্পিতা ঘোষ, অর্পিতা ঘোষ, এরা বসেছিল। ওটা একখানা বিজনেস সামিট, ঠিক আছে? এরা কেউ এদের এই ফিল্ডগুলোতে যে খুব যে বিজনেস করেছে, ট্রেড করেছে, কিচ্ছু আইডিয়া নেই তাদের। আসলে সেখানে ইনভেস্টারকে তারা আরও অ্যাট্রাকটিভ করে তোলার কথা। সেখানে এরা যে বাংলার কালচার, বাংলার কৃষ্টি নিয়ে যে আলোচনাটা করলো, আমার মনে হলো সম্পূর্ণ বেমানান। এবং এই প্যানেলটা, যারা এই লোকগুলোকে ডেকে এই প্যানেলটা বানিয়েছে, তাদের দ্বিতীয়বার ভাবা উচিত যে এটা ওখানে যারা গেছে তাদের টাইম নষ্ট করা হলো, ঠিক আছে? এক। দ্বিতীয় যেটা আমার এবার নেগেটিভ, এটা প্যানেল গেল। ওদের কি হয়েছিল, আমি সারাক্ষণই ছিলাম তো। প্রথম দিন হলো হচ্ছে ওয়েলকাম, ওকে। দ্বিতীয় দিন হলো হচ্ছে কান্ট্রি সেশন, বিভিন্ন রাষ্ট্র যেরকম পোল্যান্ড, ইউকে, জাপান, এদের ওখানকার ইনভেস্টার টিম এসেছিল। তাদের সঙ্গে এক অর্থে বলতে পারো এটা হচ্ছে ফ্যাশন র্যাম্প শো, কারণ পশ্চিমবঙ্গ সেখানে একটু হেঁটে দেখাবে, ঠিক আছে? এবং তাদের আগ্রহ, ঠিক আছে তাহলে এই ড্রেসটা আমি তাহলে 10টা অর্ডার দেবো। মানে মূল কথা হচ্ছে এটা তো অ্যাট্রাক্ট করা, মূল জিনিসটা, তাই না? এরকম কান্ট্রি সেশন হলো। তারপরে সেক্টর সেশন হলো, মানে আইটি অ্যান্ড আইটিএস, পাওয়ার, তারপরে যেটাকে ব্লু ইকোনমি এখন বলা হয়, সেটা হচ্ছে মেরিন অ্যান্ড ফিশারিজ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আমি একটা বললাম, যেটা আমি যেটা কুণ্ঠিত হলাম যেটা দেখে। পজিটিভ যেটা দেখলাম, আইটি অ্যান্ড আইটিএস, আমি প্রথমবার ওটা এক্সপিরিয়েন্স করলাম ওখানে, বাই দ্য ওয়ে, যে ওটাকে সাইলেন্ট মিটিং বলে। এটা সকলে দেখেছো কিনা আমি জানি না। মিটিংয়ে কোনো আওয়াজ নেই, কথা বলছে সেও কানে একটা এই দিয়ে, আর প্রতিটি চেয়ারে সেখানেও একখানা হেডফোন মতো দেওয়া আছে, আমি শুনতে পাচ্ছি। কেউ কিন্তু কোনো জোরে কথা বলছে না। এবং এর সুবিধা হচ্ছে যে ওই এলাকাটা আমি ধরো একটু ঘুরে দেখতে চাই, আরও প্যানেলে, আরও কোনো এক্সিবিশনে, আমি ওইটা শুনছি সারাক্ষণ। ওইটা শুনতে শুনতে আমি একটু ঘুরে নিলাম, কোনো আওয়াজ নেই। যাই হোক, কেন এই কথাটা বলছি, স্টার্ট আপ যেগুলো ছিল আইটির, তার মধ্যে 5 জন ছিল, 3টে বাঙালি। একজন হচ্ছে আমি তাদের মধ্যে 2জনের ফোন নাম্বারও নিয়েছি। একটা হচ্ছে সামথিং ঘোষ, আরেকটা হচ্ছে একটি মেয়ে, যেটা দেখে আমার আরও ভালো লাগলো, কারণ নারী যে উদ্যোগপতি, নবীন উদ্যোগপতি, এবং সে নাসায়, মেয়েটি নাসায় রিসার্চ এবং এমআইটিতে সে ব্যাকগ্রাউন্ড, সে এখন এখানে কোম্পানি খুলেছে। ছেলেটি সে মুম্বাইতে ছিল, মানে তার ইংরেজি বলছে, কিন্তু তার একটা মানে বাঙালি যখন ইংরেজি বলে তার বোঝা যায় তো বাঙালি বলছে, সে বোঝা যাচ্ছে সে কিন্তু একটা মুম্বাই টাইপের একটা মহারাষ্ট্রিয়ান টান আছে, সে বলছে। কিন্তু সে মুম্বাই থেকে কলকাতায় এসছে, এখানে কোম্পানি সেট আপ করেছে, এবং কোম্পানি সেট আপ অনেকেই করতে পারে। ওটা জাস্ট এখন প্রি আইপিও স্টেজে আছে, মানে শেয়ার লঞ্চ হবে, মানে আপনি শেয়ার কিনতে পারবেন। ট্রেডিংয়ে পৌঁছানো মানে তার বিজনেস আউটলুকটা অনেক এক্সপ্যান্ডেড। সে বাজার থেকে টাকা তুলছে যাতে কিনা সেটাকে আরও স্কেল আপ করতে পারে। থার্ড এডি বাঙালি যা মনে নেই। এটা একটা নেগেটিভ, একটা বললাম, পজিটিভ একটা বললাম। এবার আমি বিজিবিএসে একাধিক বছর গেছি, প্রতি বছর বহর বাড়ছে, এবং যেটা মনে হচ্ছে যে এবার খুব ওয়েল অর্গানাইজড ছিল। লাস্টে যেটা বলবো, এটা খুব একটা জিনিস আমার খুব কষ্ট লেগেছে দেখে। এটা তো বললাম একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা যে বুকে লাগলো একদম দিয়ে, সেটা হচ্ছে তোকে এক্সিবিশন হল ছিল, সেখানে ওএনজিসির একখানা স্টল ছিল। এক্সিবিশন হল ছিল, ওএনজিসির স্টল ছিল, সেখানে অশোকনগর থেকে তোলা তেল, পেট্রোলিয়াম, সেটা বিকারে করে রাখা ছিল। মানে আমাদের বাংলা থেকে তেল তুলছে, একটা বাঙালি ছেলে নিচ্ছে না কাজে, বাংলা একটা পয়সা পাচ্ছে না যে তেলের হিসেবে,
কিন্তু অশোকনগরের তেল এবং আরও কোথায় কোথায় এই দিল্লি খুঁড়ে খুঁড়ে বার করবে। আমাদের স্পষ্ট দাবি, আসামে যেরকম তৈল উত্তোলনের জন্য সেই তেলের কোম্পানি, সেটা ওএনজিসি হোক, যা অয়েল ইন্ডিয়া হোক, গ্রুপ সি গ্রুপ ডি সব লোকাল ছেলে নিতে হবে, লোকাল মেয়ে নিতে হবে, এবং শোধন প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে করতে হবে। তুমি পাইপ নিয়ে বার করে দিলে তেল, মানে এটা তো কোনো কলোনি, এটা কোনো অর্থনৈতিক লুট হতে পারে না, ঠিক আছে? ফলে সেটা আমার খারাপ লাগলো, এবং আমাদের দাবি হচ্ছে এটা করতে হবে। আর তা না হলে তেলের তোলার ব্যাপারে যত অসহযোগিতা করো, যতদিন না ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই খনিজ পদার্থ রাজ্যের অধিকারে আসছে, তখন আমাদের তেল আমরা তুলব। ও লাস্ট একটা কথা, হিস্টোরিক, এটা আমি নিজের সাক্ষী ছিলাম বলে ভালো লাগলো। আমাদের সামনে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দেউচা পাচামিতে মাইনিং শুরু হচ্ছে, এবং ব্যাসল্ট থেকে শুরু হলো, এবং যেরকম দারুণ লাগলো, ঐতিহাসিক, সঙ্গে আশঙ্কারও। যদি এটা আসানসোল রানীগঞ্জের কোল বেল্টের মতো হয়, ওই বীরভূমের শান্তিনিকেতনটা এটা ইউপি বিহারের অশান্তিনিকেতন হয়ে যাবে, একদম এইটাই।